এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি ইউসুফ স্কুলে পড়াশোনা করি এবং শিশু প্রতিনিধি হয়ে কাজ করি। মাননীয় মন্ত্রী, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে টিনের ছাদ, বিভিন্ন অংশে ফুটো আছে। যদি বৃষ্টি আসে, বৃষ্টিতে আমরা বসে ক্লাস করতে পারি না, আমাদের গায়ে পানি পড়ে, বইয়ে বইয়ের উপর পানি পড়ে, পুরো আমাদের ক্লাসের সমস্যা। এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান পাবো? আমরা যেগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর যেগুলি রেজিস্টার্ড এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়গুলি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এইগুলি যেই বিদ্যালয়গুলির সংস্কার করা দরকার, যেগুলি মেরামত করা প্রয়োজন, যে সমস্ত বিদ্যালয়ের ছাদ দিয়ে টিন ছিদ্র হয়ে পানি পড়ে ছাত্রছাত্রীরা বসতে পারে না, এইগুলি আমরা মেরামত করে থাকি। আর এই ইউসুফ স্কুলের যে মেরামতটা করা হয় সেটা সাধারণত আমাদের মন্ত্রণালয়ে আমরা করি না। কিন্তু অসুবিধা তো সবার জন্য, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, রেজিস্টার্ড হোক বা এনজিও পরিচালিত স্কুল হোক, কিন্তু এইটা তো এই সমস্যাটা থাকার কথা না। নিশ্চয় আমি লালবাগ, যেহেতু এটা একেবারে ঢাকার মধ্যে মন্ত্রণালয়ের অনেকটা বলা যায় কাছাকাছি একটা স্কুল, তা কাছের স্কুলের যদি এই দুরবস্থা হয়ে থাকে তাহলে দূরের স্কুলের আরও বোধহয় বেশি হতে পারে, এটা আমরা সহজে তো মনে করতে পারি, তাই না? কাজেই আমি অবশ্য তোমার এই স্কুলের খোঁজখবর নেব। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় স্কুল মেরামত হয়ে গেছে এবং আমরা এই আগামী অর্থ বছরে বাংলাদেশের তুমি যে স্কুলে পড়ো এই ধরনের যে সমস্ত স্কুলের সমস্যা আছে এইগুলি এই বছর, আগামী বছরের মধ্যে এগুলি আমরা আশা করি সবগুলি মেরামত হয়ে যাবে। তুমি যে কষ্ট পাচ্ছ, বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীরা তোমার মতো কষ্ট পাবে না। আমি আশা করি তুমিও যে কষ্ট পাচ্ছ এটার একটা সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি। মাননীয় মন্ত্রী, আমার নাম মোহাম্মদ রাকিব, আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি। আমি ইউসুফ স্কুলে পড়াশোনা করি, পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় মন্ত্রী, আমাদের গ্রামে একটা স্কুল ছিল, স্কুলে আমি পড়াশোনা করতাম। ওই স্কুলে পড়া না পারলে শিক্ষক মারধর করতো এবং তাড়িয়ে দিত, বাবা মাকে অপমান করতো। এটা করা ঠিক না ভাই? না, এটা কোনো অবস্থাতে ঠিক নয়, আমরা এটা সমর্থন করা যায় না। আর বাংলাদেশে আমরা একটা আইন হয়েছে, আমরা আইন করে দিয়েছি যে শিশুদেরকে তাদের বেত্রাঘাত করা যাবে না, তাদেরকে কোনোরকম শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না, এটা আইন আছে। যদি কেউ দিয়ে থাকে এই অপরাধের জন্য, এই জন্য আমরা পত্রপত্রিকায় যখনই দেখি যে কোনো স্কুলের শিক্ষক যদি কোনো ছেলে কোনো শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছে অতিরিক্ত এবং অভিযোগ করেছে, এটা তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নিই। যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আমরা যদি এটা টের পাই, এমনকি আমাদের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মন্ত্রণালয় থেকে শুরু করে কারো নজরে যদি আসে, এটা কিন্তু আমরা একটা বিহিত ব্যবস্থা করে থাকি। তাদের প্রতি যে একটা আইনগত যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা আমরা নিয়ে থাকি। মাননীয় মন্ত্রী, আমার নাম ঝুম্পা, আমি এসেছি পুরান ঢাকা চানখারপুর থেকে। আমি পড়ি ক্লাস 8-এ। লেখাপড়ার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় মন্ত্রী, আমি যে স্কুলে পড়ালেখা করি সেই স্কুলে যারা ভালো লেখাপড়া পারে তাদের প্রতি টিচাররা বেশি লক্ষ্য রাখে, আর যারা দুর্বল ছাত্রছাত্রী লেখাপড়ায় তাদের প্রতি বেশি লক্ষ্য রাখে না। এজন্য তাদের মন খারাপ হয় এবং তারা পড়ালেখার প্রতি আগ্রহী থাকে না। আমরা প্রাথমিক স্তরে সমাপনী পরীক্ষা চালু করেছি, 2009 সালে নিয়েছি, 2010 সালে নিয়েছি, 2011 সালের আমরা 23শে নভেম্বর থেকে আরেকটা পরীক্ষা শুরু করব। এটা বলার উদ্দেশ্য হলো এই জন্য, আগে যে বৃত্তি পরীক্ষা দেওয়া হতো তখন যারা ভালো ছাত্র তাদেরকে আলাদাভাবে তাদেরকে বৃত্তি পরীক্ষার জন্য তৈরি করা হতো।
আর যারা মেধার দিক থেকে একটু পিছিয়ে আছে তাদেরকে আর বিশেষ নজর দেওয়া হতো না। এটা হলো পঞ্চম শ্রেণীতে। এই সমাপনী পরীক্ষার মাধ্যমে কে বৃত্তি দেবে কে দেবে না, আমাদের পদ্ধতি হলো সবাই পরীক্ষা দেবে পঞ্চম শ্রেণীতে, এটা সমাপনী পরীক্ষা নামে। এখানে যারা ভালো করবে এবং নিয়ম অনুযায়ী এখানে তারা বৃত্তি পাবে। কাজে আগের পঞ্চম শ্রেণীতে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আমরা সেই জায়গায় বন্ধ করে দিয়েছি। আর নজর দেওয়ার কথা, আমরা মাঝে মাঝে সংবাদ পাই যে অভিভাবকদেরকে ভুল বুঝিয়ে কিছু কিছু জায়গায় নজর দেওয়ার জন্য যে কিছু শিক্ষার্থীকে আলাদা করে অনেক স্কুলে করার জন্য চেষ্টা করে থাকে, কিন্তু সেই পদ্ধতি যেহেতু অনেকটা আজকে 2-3 বছর যাবত এটা বিলুপ্ত হয়ে গেছে, এইটার খুব একটা সুযোগ পাচ্ছে না। তবুও এই ধরনের যে পার্থক্য না করার জন্য আমরা সেই জায়গায় আমরা নজর দিয়েছি। কাজে এইগুলি স্কুল ভিত্তিক বা শিক্ষক ভিত্তিক কেউ কেউ এই কাজগুলি, এই অনিয়মের কাজগুলি করে থাকে। কাজে এটা কোনো অবস্থাতে ঠিক নয়, এটা করা উচিত নয়। মাননীয় মন্ত্রী, আমি জান্নাতুল ফেরদৌস টুম্পা, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী এবং লেখাপড়ার পাশাপাশি একজন শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, বাংলাদেশের গ্রাম এবং শহরের ছেলেমেয়েদের শিক্ষার গুণগত মানের যে পার্থক্য, সেই পার্থক্যের কবে কিভাবে সমতা আসবে? আমাদের যে শিক্ষাক্রম, যে পাঠ্যক্রমগুলি আছে সেগুলি বাংলাদেশের, আমরা সারা বাংলাদেশের প্রাথমিক স্তরের বইগুলি আমরা দিয়ে থাকি। আলাদাভাবে কেউ বই নিজেদের ইচ্ছামতো বই প্রকাশ করতে পারে না, এটা বন্ধ হয়ে গেছে। একটু আগেই বললাম যে এখানে সহায়ক বই হিসাবে, নোট বই হিসাবে, গাইড বই হিসাবে এগুলি আলাদা করে ছাপানোর কারো কোনো সুযোগ দিই নাই। কাজে গ্রামে শহরে বইগুলি আমাদের একই রকম, আমাদের পাঠ্যসূচিগুলি একই রকম, এখানে কোনো পার্থক্য নেই। কাজেই আর শিক্ষক যখন আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শিক্ষক যখন নিয়োগ দিয়ে থাকি, আমাদের শিক্ষক নিয়োগ দেওয়ার পদ্ধতি একেবারে স্বচ্ছতা। গত এই সরকার ক্ষমতায় এসে প্রায় 58,000 শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি। এর মধ্যে শিক্ষক নিয়োগের অতীতের অনেক ধরনের কথা থাকতেই পারে, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক নিয়োগের বেলায় আমরা একেবারে স্বচ্ছতার মধ্যে শিক্ষক নিয়োগ দিয়েছি। কাজেই তাদের প্রশিক্ষণও কিন্তু একই, যেখানেই প্রশিক্ষণ নেক না কেন নিয়োগের বেলায় একই পদ্ধতি, প্রশিক্ষণের বেলায় একই পদ্ধতি, সমমানের। আর আমাদের পাঠচক্রগুলি এবং কারিকুলাম বলতে যা বোঝায়, সেই কারিকুলামগুলি গ্রামে যা শহরেও তা। কাজে এখানে শিক্ষার বৈষম্য হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় মন্ত্রী, আমি শাম্য নাহিদ স্বচ্ছ, শিশু সাংবাদিক, রাজশাহী। মাননীয় মন্ত্রী, আমি টুম্পার সূত্র ধরে বলছি, এই যে গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার গুণগত মানের পার্থক্য, এর কারণ কি আমাদের শিক্ষকদের জন্য, আমাদের স্কুল ব্যবস্থার জন্য, নাকি আমাদের পড়াশোনার পদ্ধতির জন্য? এ বিষয়ে আপনার মতামত কি? আমি তোমার একটা প্রমাণ দিয়ে কথা বলি। আমরা যখন 2009 সালে সমাপনী পরীক্ষা নিলাম, সারা বাংলাদেশে আমাদের যারা পরীক্ষা দিল তার মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল, তার মধ্যে প্রথম, দ্বিতীয় যারা হয়েছিল তারা গ্রামের সন্তান। তৃতীয় হয়েছিল আমার সে শহরের হতে পারে, কিন্তু প্রথম, দ্বিতীয় তারা গ্রামের। 2010 সালে যে সমাপনী পরীক্ষা নিলাম আমরা, সেই সমাপনী পরীক্ষায় তাও দেখলাম গ্রামের শিক্ষার্থীরা 10 জনের মধ্যে প্রায় 7 জনেই কিন্তু গ্রামের, 3 জন মাত্র, প্রথম 10 জনের মধ্যে 3 জন মাত্র শহরের শিক্ষার্থী ছিল। কাজেই তুমি যে প্রশ্নটা করেছ, গ্রামের আর শহরের
শিক্ষার যে সমতার কথা তুমি বোঝাতে চেষ্টা করেছো। কাজে সেই জায়গায় আমি মনে করি যে, কারণ একটা মাপকাঠি দিয়ে তো বলতে হবে, এমনি এমনি কোনো স্বাভাবিক নিয়মে কিছু কথা বলেই তো এটাকে আর বোঝানো যাবে না। কাজেই সেই মাপকাঠিটা হলো আমাদের 2টা সমাপনী পরীক্ষা। গ্রামের ছেলেরা অত্যন্ত মেধাবী এবং সেখানে যে শিক্ষার যে পদ্ধতি, শহরে আর গ্রামে শিক্ষার পদ্ধতির মধ্যে তো কোনো পার্থক্য নেই, শিক্ষকের পার্থক্য নেই, পদ্ধতির পার্থক্য নেই, সিলেবাসের পার্থক্য নেই। যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা একটা হতে পারে কেউ গ্রামে বসবাস করে, কেউ শহরে বসবাস করে। আমি মৌমিতা ভট্টাচার্য, নাটোর জেলা। আমি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় মন্ত্রী, আমাদের নাটোর জেলায় প্রতিবন্ধী শিশুদের সংখ্যা প্রচুর। সরকারি উদ্যোগে এদের জন্য কোনো স্কুল এখন পর্যন্ত হয়নি। বেসরকারি উদ্যোগে একটি স্কুল আছে, যে স্কুলটির নাম মূকবধির স্কুল। অত্যন্ত দুঃখজনক হলেও এটি সত্যি যে স্কুলটি নিজেই প্রতিবন্ধী শিকার হয়ে পড়েছে। স্কুলটি নিজেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখানে শিক্ষকের ঘাটতি আছে, মাত্র 2 জন শিক্ষক, যাতায়াতের জন্য মাত্র একটি মাত্র ভ্যান, যে কারণে প্রতিবন্ধী শিশুদের বাবা মা তাদেরকে আসতে যেতে ভয় পায় যে কি করে যাবে, যে ঘরটাও কেমন সেচেতে ভালো না খুব একটা জায়গাটা। তো আপনার কাছে মানে বিশেষ অনুরোধ যে সরকার কি এইসব প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ করে উদ্যোগ গ্রহণ করতে পারে না? না, সরকার তো নিশ্চয়ই এই উদ্যোগ গ্রহণ করেছে। কারণ আমরা যে একীভূত শিক্ষার কথা বলি, আমাদের প্রতিবন্ধী, এখন আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলো, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, আমাদের যারা শিক্ষক আছে, প্রতিটা স্কুলের শিক্ষক যে কয়জন আছে তার মধ্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় প্রতিটা শিক্ষককে আমরা এই প্রতিবন্ধীদের উপর একটা প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আগে এই প্রতিবন্ধীদের সাথে ওই স্বাভাবিক এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করানো হতো না, যেহেতু প্রশিক্ষণ ছিল না। যারা শারীরিক, খুব অতিরিক্ত শারীরিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী, খুব অতিরিক্ত তারা হয়তো আমাদের এই স্বাভাবিক এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না। আমরা একীভূত শিক্ষা চালু করেছি, শিক্ষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তা আমাদের এইবার যে আমরা যে বলি আমরা সব শিশুকে স্কুলে নিয়ে আসব, আমরা ইতিমধ্যে বলা যায় প্রতিটা স্কুলের 99.40% ছেলে মেয়ে আমাদের স্কুলে নিয়ে আসছি। এখন বলা যায় যে 0.60% যারা বাইরে রয়েছে তারা কারা? অনেকে আমাদেরকে প্রশ্ন করে। তারা হলো অতিরিক্ত যারা খুব তাদের ডিজেবল, প্রতিবন্ধী, তাদেরকে কোনো ক্রমে স্কুলে আনা সম্ভব না। তো কাজেই আমরা যেহেতু একীভূত শিক্ষার প্রচলন আমরা শুরু করে দিয়েছি, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমরা ভর্তি করাচ্ছি বলেই আমাদের আজকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ভর্তির হার, যার কারণে 99.40% হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে অটিস্টিক চাইল্ড, কিছুদিন আগে বাংলাদেশে এইটার উপর একটা অনুষ্ঠান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এটা উদ্বোধন করেছিল। এই অটিস্টিক চাইল্ডদেরকেও আমরা একীভূত শিক্ষার মধ্যে আনলে আবার তাদেরকে এই শিক্ষা দেওয়া যাবে না, কারণ কোনো অবস্থাতে বোঝার উপায় নাই যে তাকে অনেকেই বলে থেকে প্রতিবন্ধী, আসলে দেখতে, শুনতে, চলতে, ফিরতে, কথাবার্তায় মনে হবে না, কিন্তু কার্যক্রমের মধ্যে দিয়ে মনে হবে এটা অটিস্টিক চাইল্ড। এটা নির্ণয় করা অনেকটা এখনও খুব বড় আকারের মাপকাঠি আমাদের কাছে আসে নাই। এটা হয়তো অদূর ভবিষ্যতে এটা বাংলাদেশেও এটা নির্ণয় করার জন্য চলে আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এদের দিকেও একটা নজর দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। এই ধরনের
এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যারা প্রতিবন্ধীর জন্য আমাদের যে চিন্তাভাবনা, তোমার যে প্রশ্ন, নিশ্চয় সরকারের যেমন আছে এবং প্রতিবন্ধীদেরকে আমরা মূল শিক্ষায় নিয়ে আসতে পারবো এবং একীভূত শিক্ষায় আমরা নিয়ে আসতে পারবো বলে আশা করি। মাননীয় মন্ত্রী, আমি শামীম সিরাজগঞ্জ থেকে এসেছি। আমি লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। মাননীয় মন্ত্রী, আমাদের দেশে যে সকল ভাসমান ও ছিন্নমূল শিশু রয়েছে তাদেরকে কিভাবে আমরা শিক্ষার আওতায় আনতে পারি? তারা যদি শিক্ষার আওতায় না আসে তাহলে কিভাবে 2014 সালের মধ্যে সার্বজনীন সাক্ষরতা অর্জন করা সম্ভব? কেন বাসবানদের জন্য তো আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এনজিও পরিচালিত স্কুল আছে বাসবানদের জন্য, আমাদের তাদের জন্য এমনকি হাওর বাউরে যে সমস্ত যেখানে স্কুল করা যাবে না, যেখানে মাটি দেখা যায় না, সেখানে আমাদের তো এনজিও অনেক স্কুল আছে যে নৌকায় করে তারা সেখানে পাঠদান দিয়ে থাকে এবং বাসবান যারা আছে সেখানে তারা তো নিশ্চয়ই তাদের হয়তো বিটি নাই, হয়তো সরকারি জায়গায় আছে, তাদের সুনির্দিষ্ট আয়ের সংস্থান নেই। আজকে এখানে কাজ করে, কালকে এখানে কাজ করে পিতামাতারা, তাদের নিজস্ব কোনো সুনির্দিষ্ট তাদের থাকার কোনো ঠিকানা নাই। নিশ্চয় তাদেরকে আমরা বলে থাকি ভাসমান। সেই ছেলে মেয়েগুলি তো নিশ্চয় আমাদের যে বাংলাদেশের 54,000 বর্গমাইলের মধ্যে 37,672টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, 23,000 রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে। এই দুইটাই যোগফল হলো 60,672টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া এনজিও পরিচালিত স্কুল আছে, আর আমাদের আনন্দ স্কুল রয়ে গেছে, আমাদের বিভিন্ন ধরনের এনজিও পরিচালিত এই 20,000 স্কুল। কাজে এই স্কুলগুলির, আমি যদি সরকারি স্কুলের কথা বলি, এই স্কুলের চতুর্দিকে কতটুকু এলাকার ছেলে মেয়েদেরকে এই স্কুলে পাঠদান করাবে এবং তাদের দায়িত্ব, এটার একটা নির্দিষ্ট সীমারেখা রয়ে গেছে। তদ্রূপ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় যেগুলি আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে আছে, এগুলির একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে। তো আমরা এই সীমারেখা ধরেই আমাদের যদি আমরা যদি বলি যে 60,000 স্কুলের সীমারেখাকে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশের 54,000 বর্গমাইল, আর তার উপরে যদি এনজিও পরিচালিত 20,000 স্কুল ধরি, তাহলে এখানে হয় 80,000। তাহলে 60,000 স্কুলের মধ্যে এই বাসমান লোকগুলি তো তারা ওই আশেপাশে কোনো না কোনো স্কুল রয়ে গেছে, সেই স্কুলের এলাকায় তারা পড়েছে, ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পড়েছে, ওদেরকে ওই বাসমানদেরকে নিয়েই তো আমাদের এই হিসাব। আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের শিশু সাংবাদিক যারা আছে, যারা এই সাংবাদিকতার সাথে, যারা শিশু সাংবাদিকতার যারা জড়িত, যারা সিরাজগঞ্জ থেকে এসেছে, যারা রাজশাহী থেকে, যারা নাটোর থেকে এসেছে, যার যার বাড়ির এলাকায় প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়